পড়ুয়া থেকে আমি রিনা। আজও আমি সুচিত্রা ভট্টাচার্যেরই একটি গল্প পড়ব। গল্পটির নাম লালুবাবু। গল্পটি এত ভালো লাগবে, আর তার কারণ হচ্ছে আমি গল্প যখন বাছাই করি একটু অন্যরকম, আমার কাছে যেগুলো মনে হয় যে অন্য লোকেদের শুনতে খুব ভালো লাগবে, খুব মানে ধরে রাখবে গল্পটা শোনার জন্য, এরকম গল্প পড়তে আমার এত ভালো লাগে। নিজেও আমি অনেকবার করে পড়ে বুঝে নিই যে গল্পটা অন্য লোকেরও ভালো লাগে। যাই হোক, আমি গল্পে যাচ্ছি। সুচিত্রা ভট্টাচার্যের লালুবাবু। দরজা খুলে সোমা গোমরা মুখে বলল, তোমার দাদা এসেছে? শুনেই চটকে গেল মেজাজটা। অফিসে এখন ইয়ার এন্ডিংয়ের চাপ, সারা দিন মাথা তোলার অবকাশ পাইনি। ছুটির পর মিনি বাসের লাইনে দাঁড়াতে হয়েছে পাক্কা 40 মিনিট। ফেরার পথে জ্যামে জ্যামে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। হা ক্লান্ত দশায় বাড়িতে পা রেখেই কিনা এই সুসমাচার। ছোট্ট প্যাসেজটায় জুতো ছাড়তে ছাড়তে নজরে পড়ল ড্রয়িং রুমে আলো করে বসে আছেন আমার অগ্রজটি, রাজা বাদশার ভঙ্গিতে। সোফার কাঁধে দুহাত ছড়ানো, মোচ করে টিভি দেখছে। বিরস গলায় জিজ্ঞাসা করলাম, তুই কতক্ষণ? রঙিন পর্দা থেকে চোখ সরল। 50 ছোঁয়া লম্বাটে মুখে এক গাল হাসি। আরে, তুই এসে গেছিস? সে 5:30 থেকে তোর জন্য ওয়েট করছি। সন্দিগ্ধ চোখে তাকালাম। কেন? এমনি। ভাইয়ের কাছে আসতে ইচ্ছা করে না। এদিকে একটা কাজও ছিল, ভাবলাম ঘুরেই যাই। জেঠু সোনাটাকেও তো কতদিন দেখিনি। ও, তা দেখা হলো রাজার সঙ্গে? হলো তো, কত গপ্প টপ্প করলাম। তারপর তো রাজাবাবু কোচিং ক্লাসে বেরিয়ে গেল। চাটা খেয়েছিস? সোমা থাকতে ফাঁকি পড়ার জো আছে? আহা হা, কি চমৎকার হালুয়া বানিয়েছিল তোর বউ, ঠিক মার মতো। একটু ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে 1 চামচ করে তুলছি, আর গন্ধেই মার কথা মনে পড়ে যাচ্ছে। আদিক্ষেতা শুনলেই মনে হবে ছেলে যেন মা অন্তপ্রাণ, কিন্তু আদতে ঘটনা তো এই, জীবনের শেষ কটা বছর মাকে প্রায় দগ্ধে দগ্ধে মেরেছে ওই বড় পুত্তুর। লালু লালু করে মা হেদিয়ে মরছে। এদিকে মাসের পর মাস লালু বাবাজির দর্শন নেই। যদি বা তিনি এলেন তো স্রেফ ধান্দায়। টাইমটা খারাপ যাচ্ছে, মাল্লু ছাড়ো, মাল্লু ছাড়ো দিতে গায়ে গুই করলেই মার উপরে হল্লা, চেঁচামেচি। বাবার ফ্যামিলি পেনশনের টাকায় আমার কোনো শেয়ার নেই। নিজে তো নীলুর সংসারে বসে
পোলাও বিরিয়ানি সাটাচ্ছ। ওদিকে আর এক ছেলের বউ যে অনাহারে শুকিয়ে মরছে সে খবর রাখো। পর করে দিয়েছ বলে আমি কি এখন এতই পর? ঝুড়ি ঝুড়ি মিথ্যে অভিযোগ হেনে আর আবেগের কোঁতকা মেরে মাকে নিংড়ে নেওয়াই যার কাজ ছিল, তার জিভে এখন মাতৃ নামের সুধা। হা, শ্লেষ ফুটেই গেল গলায়। বললাম, মার কি অপার সৌভাগ্য। ফুল দাদাকে ফুটলই না। নির্বিকারভাবে দাদা বলল, না রে, সত্যি খুব মন কেমন করে। মাকে আমি বড্ড কষ্ট দিয়েছি রে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি। ফের মুখ দিয়ে বেরিয়ে গেল, জ্ঞান পাপি। সে তুই যা বলিস, উপযুক্ত সন্তান তুই। মা বাবাকে মাথায় করে রেখেছিলি। আমি তো কোনো কর্তব্যই পালন করতে পারিনি। একটু বেশি সুমিষ্ট বচন শুরু হয়েছে, নিশ্চয়ই অকারণে নয়। পেছনে উদ্দেশ্য আছে নির্ঘাত। সতর্ক গলায় বললাম, যাক, এতকাল পর বোধোদয় হলো তাহলে। ব্যঙ্গটা যেন গায়ে মাখল না দাদা। মুখে একটা স্নেহ মাখা হাসি ফুটিয়ে বলল, অফিস থেকে তেড়ে ফুরে এসেছিস? যা, ঘেমো জামা কাপড়টা বদলে আয়। তারপর দু ভাইয়ে খানিক সুখ দুঃখের গল্প করব। আরও একটু গুটিয়ে গেলাম। শোয়ার ঘরে চলে এলাম বটে, কিন্তু বুকে একটা মশা পিন পিন করে চলেছে। মা মারা যাওয়ার পর এখন আমার কাঁধে ভর করেছে দাদা। 2-4 মাস পর পরই হানা দেবে, আর যা পারবে হাতিয়ে নিয়ে যাবে। সব সময় যে উপরস্থ হয়ে তা নয়, তবে কখনো কখনো দিতেও তো হয়। হাজার হোক মায়ের পেটের ভাই তো। নিজে বউ ছেলে নিয়ে মোটামুটি সচ্ছলভাবেই জীবন কাটাচ্ছি। অথচ দাদার প্রায় নিরন্ন হাল। ভাবতেও খারাপ লাগে। একেবারে দিনহীন ভিখিরির মতো হাত পাতে না দাদা, বরং বোল চালের বেশ আড়ম্বরই আছে। তবু ভেতরের অবস্থাটা তো আঁচ করা যায় না। প্রতিবারই ঘটা করে বলবে, এই শেষ রে, এবার নতুনভাবে জীবন শুরু করছি। শুনে বোধ হয় আমার আশাও জাগে। নইলে টাকা দিই বা কেন? অথচ আশাটা যে 100 ভাগে নিরর্থক, এটাও তো আমি জানি। জন্ম থেকেই দেখছি তা আমার জ্যেষ্ঠ ভাতাটিকে। কোনো দিন সেভাবে চাকরি বাকরি কিচ্ছু করলো না, শুধুই ফন্দি ফিকির খুঁজছে কিভাবে
ফাঁক তালে কিছু কামিয়ে নেওয়া যায়। দায়ে ঠেকলে উঞ্ছবৃত্তিতেও আপত্তি নেই, তবু খাটবে না সে কিছুতেই। শ্যামবাজারের যে বাড়িটায় আমরা প্রায় 25 বছর ভাড়া ছিলাম, সেখানে বেশ বড় সড়ো একটা বাইরের বারান্দা ছিল, একখানা ঢাকা উঠোনও। দারুণ জমজমার জায়গা, পাশে বাজার। মৌকা বুঝে আমাদের ওই বারান্দার উঠোনটিকে মোটামুটি গুদাম বানিয়ে ফেলেছিল দাদা। আশেপাশের এক কারি দোকান মাল রেখে যাচ্ছে যেমন খুশি, বিনিময়ে ঝড়াঝড় পকেটে নোট আসছে লালু মহারাজের। তারপর তো শুরু হলো বাড়ির বাইরের দেওয়াল বেচা। জানালা খোলার উপায় নেই, পাটাতন লাগিয়ে পসরা টাঙিয়ে বসে গেছে সার সার হকার। পান, বিড়ি, সিগারেট, টিপ, চুড়ি, মালা। বাবা খেপে মেপে কিছু বলতে গেলে উল্টো চোটপাট। তোমার কি আপত্তি? করলে বাড়িওয়ালা করবে, তার সঙ্গে আমি বুঝে নেব। আশ্চর্য ব্যাপার, নীরও বুঝে। বাড়িওয়ালা যখন গোটা একতলাটা বেহাত হয়ে যাচ্ছে দেখে আমাদের তাড়ানোর জন্য আদা জল খেয়ে লাগলো, তখন বাড়ি ছাড়ার মাসুর হিসাবে তার কাছ থেকে পুরো 2 লাখ বাগিয়ে নিল দাদা। তা সে রোজগারও লালুবাবু রাখতে পারলেন কই? বাবা মাকে নিয়ে তখনই সরে এসেছিলাম এই পাইকপাড়ায়, আর তিনি টাকাটি হাতিয়ে নিজের বউটিকে শুধু বগল দাবা করে ভেগে গেলেন বাগুইহাটি। বোধহয় ভেবেছিল ওই টাকাতে গোটা জীবনটা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে কেটে যাবে। আজকের দুনিয়ায় মাত্র 2 লাখ যে কত সামান্য, তা এখন টের পাচ্ছে হাড়ে হাড়ে। চৈত্র মাস চলছে, চিট পিটে গরম, হাওয়া নেই। ছোট্ট একটা স্নান সেরে পাজামা পাঞ্জাবি চড়িয়ে এসে বসেছি সোফায়। সোমা চা দিয়ে গেল, সঙ্গে প্লেটে নোনতা বিস্কুট। দাদা টিভি অফ করে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল, আর চোখে চা বিস্কুট দেখে নিয়ে বলে উঠল, নীলুকে জল খাবার দিলে না সোমা? এখনো সোমার মুখ বেশ বেজার। কাঠ কাঠ গলায় বলল, আপনার ভাই এ সময় কিছু খায় না। সে কি? কেন? অফিস থেকে এসে পেটে কিছু না দিলে শরীর খারাপ হয়ে যাবে যে। দাও দাও, ওকে একটু হালুয়া এনে দাও। হালুয়াও রাতে খাবে রুটির সঙ্গে। যদি ইচ্ছে থাকে তো বলুন, আপনাকে আরেকটু এনে দিচ্ছি।
দেবে? নীলুর জন্যে থাকবে তো? সোমা উত্তর দিল না। খড়ো চোখে আমাকে একবার দেখে নিয়ে চলে গেছে রান্নাঘরে। বাটি করে খানিকটা হালুয়া এনে ঠক করে রেখে গেল টেবিলে। লালুবাবুর কোনো হেলদোল নেই, চামচে তুলে খাচ্ছে চাকুম চুকুম। আহারের ভঙ্গিতেই বোঝা যায় এসব খাদ্য বড় একটা জোটে না লালুবাবুর। বাটি শেষ করে একখানা বিস্কুট পড়ল মুখে, চিবোতে চিবোতে বলল, মিষ্টি নোনতার এই কম্বিনেশনটা দারুণ। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, দাদাও পেয়ালা তুলেছে হাতে। সোফায় হেলান দিল ফের। 2-4 সেকেন্ড চুপ। চোখ পিট পিট করছে আপন মনে। হঠাৎ বলল, হ্যাঁ রে, তুই নাকি ফ্ল্যাট কিনছিস? চা চলকে গেল। ভুরু কুচকে বললাম, কে বলল? সময় গল্প করছিল 7 লাখের মতো নাকি পড়েছে। না, মানে একটা ছোটোখাটো মাথা গোজার ঠাই, 2 ছোট ছোট ঘর, ফালি বারান্দা, বাথরুম আর একটুখানি বসার জায়গা। গলার অজান্তেই কেমন আত্মরক্ষার সুর এসে গেল। বুঝিসই তো, ভাড়া বাড়ি মানে অনিশ্চয়তা। বাড়িওয়ালার কখন কি মর্জি হবে সে আর বলতে। দেখ না, গত 11 বছরে আমাকেই না হোক খান 8 বাড়ি বদলাতে হলো। মনে মনে বললাম, সে তো তোমার নিজস্ব কৌশলের গুণে চাঁদু। সামান্য অ্যাডভান্স দিয়ে ঢুকছো, তারপর মাসের পর মাস ভাড়া না দিয়ে তুচ্ছ কারণে বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে তার উপরে চোটপাট করে লটবহন নিয়ে কেটে পড়েছ অন্যত্র। তোমার ছেঁচড়ামোর সঙ্গে আমার তুলনা চলে কি? মুখে একটা দেতো হাসি টেনে বললাম, হ্যাঁ, ওই সবই ভেবে লোন টোন নিয়ে সোমার গয়নাগুলোও বেচতে হচ্ছে। তাও নিজের ঘরবাড়ির জন্য ওটুকুই করাই যায়। দাদা ফোঁস করে শ্বাস ফেলল হঠাৎ। বাবার উপর এক এক সময় আমার খুব রাগ হয় জানিস। কেন? বাবা একটা বাড়ি রেখে যেতে পারতো না? তাহলে তোকেও আজ ধার কর্জে যেতে হয় না, আমিও ভেসে বেড়াই না যাযাবরের মতো। বাবা করবেটা কি করে? কি এমন বড় চাকরি করতো বাবা? পিসিদের বিয়ে দিয়েছে, ঠাকুমার ক্যান্সারে জলের মতো টাকা বেরিয়ে গেল, তার সঙ্গে 2 ছেলেকে বড় করার খরচ।
সে তুই যাই বল, ইচ্ছে থাকলে উপায় হয়। নিজের পক্ষে রিটায়ারমেন্টের সময়ে পাওয়া টাকাগুলো দিয়েও যদি কিছু একটা খাড়া করত। ফালতু বকিস না তো। দুম করে রাগ হয়ে গেল। বাবার যে কটা টাকা জমানো ছিল তুই তো তার পাই পয়সা বুঝে নিয়ে গেছিস। কি করেছিস তাই দিয়ে? বাড়ি ছাড়ার সময়ও যে 2 লাখ টাকা হাতালি, সেগুলোই বা গেল কোথায়? ওসব দিয়ে নিজের একটা কিছু করে নিস নি কেন? প্ল্যান তো ছিল, কিছু টাকা চিটফান্ডে রাখলাম, ভাবলাম মাস মাস থোক একটা অ্যামাউন্ট আসবে ঘরে, বাকিটা দিয়ে জমি কিনবো। তা সে চিট ফান্ডই আমার চিট করলে আমি কি করব? ফের বাজে কথা, রেসের মাঠে তুই টাকা ওড়াসনি। সে আর কত, দাদা মিনমিন করছে, ওই বড় জোর 500,000। মিথ্যে বলতে পারেও বটে। ঘোড়া আর জুয়ার টেবিলে যে বেশিরভাগ টাকা ফৌত হয়েছে সে যেন আমার অজানা। কোত্থেকে যে দাদাকে ওইসব রোগে ধরল। অবশ্য কুপথে যাওয়ার জন্য আলাদা সঙ্গী খুঁজে নেওয়াই বা কি এমন কঠিন। যাকগে যাক, ওসব নিয়ে কচকচি আর ভাল লাগে না। জিজ্ঞাসা করলাম, বৌদির খবর কি, আছে কেমন? আছে, অম্লশূল, পিত্তশূল, গাঁটে ব্যথা, হাঁপানি সব নিয়েই আছে। ডাক্তার ফাক্তার দেখাস? সে তো চাইলেই দেখানো যায়। আমার ক্লাসমেট দ্বিজোত্তম, সে তো এখন পিজিতে, হেভি নাম। স্ট্রেট ওর বাড়ি চলে গেলেই যত্ন করে দেখে দেয়। কিন্তু তোর বৌদির ওই এক গো, শরীরে অ্যালোপ্যাথির বিষ ঢোকাবে না। কি সব পাতার রস টস খাচ্ছে। বুঝলাম, বিনা চিকিৎসায় ফেলে রেখেছিস। পলকের জন্য থতমত খেলো দাদা। পরক্ষণে মুখে অমলিন হাসি। এবার একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক। মানে? একটা বিজনেস স্টার্ট করছি। এর টুপি ওর মাথা চাপানোর? মাইরিনা আপন গড, এবার সলিড ব্যবসা। কিসের? নুন। গুজরাটের এক কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছি। প্রপার কলকাতায় এদের মার্কেট নেই, কিন্তু মফস্বলে চলবে ভালো। আমার কাজ শুধু অর্ডার ধরা, কোম্পানি নিজেই স্পটে মাল ডেলিভারি করে দেবে। মিনিমাম ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম প্রফিট। পার কেজি 40 পয়সা। বিশ 25 টন মাসে বেচা তো কোনো ব্যাপারই নয়। ফেলে ছড়িয়ে 10,000 টাকা থাকবে।
উৎসাহ দেখালাম না, আবার নিরাশও করলাম না। আলগোছে বললাম, ভালোই তো, কিন্তু একটা সমস্যা হচ্ছে রে। দাদা নাক চুলকাচ্ছে। কিছু সিকিউরিটি ডিপোজিট রাখা দরকার। পলকে স্নায়ু টান টান, ঠোঁটে কুলু পেটেছি। দাদা আবার বলল, কম নয়, 25,000। উঠ বলতে অতগুলো টাকা পাই কোত্থেকে? রাগ আনলাম না। দাদা ফের বলল, তোর বৌদির চুল দুটো বেচে 1010 টাকার বন্দোবস্ত হয়েছে। ভাবছিলাম বাকিটা তোর কাছ থেকে নিয়ে কাজ চালিয়ে দেব। 1-1.5 মাসের তো ব্যাপার, তারপর থেকে তো টাকা আসবেই। তোকেও তখন অল্প অল্প করে শোধ করে যাব। একদমই ফাঁপা বলি, প্রত্যেকবারই তো ধার হিসাবে চেয়ে নেয়। 1 পয়সা সুধেছে কখনো? কাঁধ ঝাঁকিয়ে বললাম, আমি কোত্থেকে পাবো? শুনলি না, নিজেই এখন দেনায় ডুবছি। মাত্র তো 15,000, দেখ না চেষ্টা করে। বললাম তো সম্ভব নয়, এখন একটি পয়সাও দিতে পারবো না। ফিরিয়ে দিচ্ছিস নীলু? হঠাৎই দাদার মুখটা করুন। জীবনের অনেকগুলো বছর নষ্ট করে ফেলেছি রে। শেষ সুযোগ এসেছে, নতুন করে শুরু করতে চাই। ভাই হয়ে পাশে একটু দাঁড়াবি না? তোর বৌদি বলছিল, দরকারের সময়ে বিশ্ব সংসারে কেউ তোমায় না দেখুক, তোমার ভাই আছে। দাদা একটা দীর্ঘশ্বাস ফেলল। কি কপাল, সেই ভাইকে না নিজে ফ্ল্যাট কিনবে বলে আমায় হাঁকিয়ে দিচ্ছে, অথচ সে চাইলেই হতভাগ্য দাদাটা এই বয়সে একটু মাথা তুলে দাঁড়াতে পারে। উফ, প্রতিবারের মতো সেই মানসিক চাপ। একটা সুযোগ দে নীলু, নতুনভাবে শুরু করি। 2 আঙ্গুলে কপাল টিপে ধরলাম। ঠিক আছে, সামনের সপ্তাহে আয়। গ্রীষ্ম গিয়ে বর্ষা এলো, বর্ষা ফুরিয়ে শরৎ। দ্রুত গতিতে উঠছে আমাদের ফ্ল্যাট। 3 তলা পর্যন্ত ঢালাই শেষ, আর একটা তলা হলেই শুরু হবে অন্দরের কাজকর্ম। আশায় আশায় দিন গুনছি, কবে নিজের বাড়িতে যেতে পারবো পাকাপাকি। ভাদ্রের মাঝামাঝি একবার যেতে হলো প্রমোটারের অফিসে, লেক টাউনে। দফায় দফায় টাকা দিতে হচ্ছে।
তৃতীয় কিস্তির চেক দিলাম ভদ্রলোককে। কিছু কথাও হলো বাথরুম নিয়ে, রান্নাঘর নিয়ে, কী ধরনের টাইলস আমাদের পছন্দ, কোন কোম্পানির সিঙ্ক, বেসিন, কোমোড বসাবো, এই সব। সেখান থেকে বেরিয়ে হঠাৎ দাদার কথা মনে পড়ল। সেই যে 15,000 নিয়ে প্রস্থান করলেন লালুবাবু, আর তো তার দর্শন নেই। অবশ্য এটা নতুন কিছু নয়, এরকমটাই তো সে করে প্রতিবার। হাতে টাকা দিলেই কর্পূরের মতো উবে যায়। ফোনে যে খবর নেব সে উপায়ও নেই, কোনো কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে যায়নি। খুদে চিরকুটে লিখে দিয়ে যাওয়া ঠিকানাটুকু, যা সূক্ষ্ম সুতোর সংযোগ। যদি না এর মধ্যে তিনি বাড়ি বদল করে থাকেন। এবার তো সে কেষ্টপুরের দিকটাই উঠে এসেছে। এখান থেকে তো খুব একটা দূরও নয়, টুক করে ঘুরে আসবো। টাকা তো এবার নির্ঘাত জলে গেছে। একবার সরেজমিন করতে দোষ কি? আজকের এই লালুবাবুর গল্পটা আমি দুটো ভাগে ভাগ করে পড়বো। আজকে এই অবধি শেষ করলাম। আরও যে কত সুন্দর পুরো গল্পটা রয়েছে, যে আমি নিজে পড়েছি আর বারবার ভাবছি এত সুন্দর। শেষ দিকটা আরও এরকমভাবে অনেক কিছু করে লালুবাবু তাকে কত রকমভাবে ভাইয়ের ভাই না করেও পারেনি। খুব সুন্দর গল্পটি। একটু যদি তোমরা আর একটু অপেক্ষা করো, এবারে একটা পড়ো, আর একটু খুব তাড়াতাড়ি করে আমি আসছি আবার দ্বিতীয় পর্বটা পড়ার জন্য। আশা করি সবার ভালোই লাগবে। প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি করো, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করো। জানি অনেক ভালোবাসা দিয়েছো। ইউটিউবে গল্প দেওয়ার পর থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি সবার থেকে। আজকের মতো বিদায়।